ভুলে যাওয়াই ভালো, ভুলতে না পারা দারুণ কষ্টের। পুরনো জিনিস যত তাড়াতাড়ি পারো ভুলে যাও। যদি না ভুলতে পারো তাহলে দেখবে বিশ্বের সংসারে তুমি শুধু শত্রু, তোমাকে সবাই চোখে চোখে রেখেছে। আর যদি ভুল করো, যদি একটুখানি অসতর্ক হও, তুমি মারা পড়বে। সদা সতর্ক হয়ে থাকা বড় কষ্টের। জীবন যেন বোমার মতো হয়ে যায়। ডাইনে বায়ে তাকাও, প্রত্যেকটি মানুষকে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করো। দেখো চোখের পাতা নিচে হিংসা দোল খাচ্ছে কিনা। লক্ষ্য রাখো কেমন করে ঠেলে ওঠে কাপড়ের নিচে পিস্তলের বাট। কান সজাগ রাখো, কেউ পুলিশে ফাঁসাবাস চক্রান্ত করছে কিনা। সে বড় ক্লান্তিকর, বড় কষ্টের পীড়ন ওই রকম সজাগ থাকা। এখানে আজকে যে গল্পটি নিয়ে কথা বলবো সে গল্পের নাম হচ্ছে নিঃশব্দ আয়োধু। নিঃশব্দ আয়োধু গল্পটির নাম, আর লেখক হচ্ছে শওকত আলী। এটি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের একটি কাহিনী। তো ওই সময় তো যেমন কাহিনী ঘটতো সচরাচর ঠিক সেরকমই, বাট এই কাহিনীর মধ্য থেকে একটি ভালোবাসার কাহিনীকে তুলে আনার চেষ্টা করা হয়েছে। একজন তার মনের যে স্মৃতি সেখান থেকে হাতে একটা কাহিনী তুলে ধরার চেষ্টা করেছেন। তো এই মুক্তিযুদ্ধের সময় কি হয় যে আমরা দেখছি যে রাজাকার থাকে একটা অঞ্চলে, সেখানে মুক্তিযুদ্ধ একটা ফ্যামিলিকে তারা দেখায়, বিভিন্ন ফ্যামিলিকে ঘরবাড়ি পোড়ায় দেয়, মেয়েদেরকে তুলে নিয়ে যায়। তো ওইরকমই একটা কাহিনী। সেখানে দেখা যাচ্ছে আনসার আলী নামে একজন, সে হচ্ছে আসলে রাজাকার। আর ওখানে দেখা হচ্ছে যে হায়দার, যে এই গল্পের নায়ক, সে হচ্ছে থাকে মুক্তিযোদ্ধা। তো হায়দার এবং শাহেদ দুইজন বন্ধু, তারা মুক্তিযুদ্ধ করতে চলে যায়। তো শাহেদ কোনো কারণে আসলে ধরা পড়ে এবং মারা মারা যায়। তো হায়দার তো মুক্তিযুদ্ধে যখন থাকে তখন আনসার কি করে, সে তো রাজাকার যেহেতু, ওই হানাদার বাহিনীদের সংবাদ দেয় এবং শাহেদদের বাড়ির সবাইকে ঘর বাড়ি পোড়ায় দেয়। এবং ওর একটা বোন থাকে রুকু, যার সাথে আবার এই হায়দারের খুব সম্পর্ক ছিল, একটা ভালো সম্পর্ক ছিল। তো সেই রুকুকে তুলে নিয়ে যায় আনসার, এবং পরবর্তীতে কথিত আছে যে ওকে বিয়ে করে, আসলে সম্ভবত বিয়ে করে না, বাট তাকে রক্ষিতা হিসেবে রাখে এবং একটা পর্যায়ে রুকুর বাচ্চা হয় এবং রুকু সুইসাইড করে মারা যায়, সেটা মানতে পারে না। এ আছে কাহিনী। তো যখন মুক্তিযুদ্ধ শেষ হলো তখন তো ফিরে আসলো, ফিরে এসে এবার হায়দার এবার আনসারকে আর খুঁজে পায় না, আনসার তো পলাতক। বাট আনসারের একটা বড় ভাই ছিল আজহার, সে আবার জিনিসটাকে সামাল দেয়, যে সে আসলে আনসারের বিপক্ষে কথা বলে যে কেন এই ধরনের কাজ করতে হলে, এরকম কাজ কি মানুষ করে কিনা, এসব বলে সে আসলে ওই সমাজে টিকে থাকে। তো ওই সময় আরেকজনের কথা বলা হচ্ছে যে হচ্ছে চৌধুরী সাহেব, যে ব্যবসাপাতি করতে এবং মোটামুটি সম্ভ্রান্ত ওই সময়ের আর কি। তো হায়দার এখন চাকরি করবে, তখন চৌধুরী সাহেব তাকে আসলে বুদ্ধি দিল যে চাকরি করে আর কয় টাকা পাবা, ব্যবসা করো আমার সাথে। তো হায়দার আসলে সে বলছে যে আমি মধ্যবিত্ত, কিন্তু তারপরে তার একটা লোভ কাজ করে, সে সৎ হলেও অতটাও সৎ না। কারণ যখন ওই যে যুদ্ধ চলে সেই সময় কোনো একটা সময় ব্যাংক ডাকাতি করছিল, তো ওই সময় টাকার যে বান্ডিল দেখছিল, বান্ডিল দেখার পর তার মনেও একটা লোভ জন্ম নেয়। তো সে আসলে তখন ওই চৌধুরী সাহেবের সাথে ব্যবসায় যোগদান করে এবং সে ব্যবসা শুরু করে। তো ব্যবসা শুরু করতে গিয়ে আস্তে আস্তে সে ওই সময়ের যে রাজনীতি, যে দল, সেটার সাথে মিশে যায় এবং একটা পর্যায়ে দেখা যায় হায়দারের সাথে যে চৌধুরী সাহেব দল মানে ব্যবসা করছে, সেখানে আবার আজহার, যে আনসারের বড় ভাই, সেও এসে ওখানে যোগদান করে এবং প্রথম অবস্থায় সে মানতে চায়নি, কিন্তু একটা পর্যায়ে আসলে আর কোনো কিছু করার থাকে না, সে মেনে নেয়। তো এইভাবে তিনজন মিলেই ব্যবসা করতে থাকে। তো একটা পর্যায়ে এমন একটা সিচুয়েশন হয় যে অনেক টাকার মালামাল ওই আজহারের বাড়িতে রাখা হয়, আজহার প্লাস আনসার যেটাই বলিনি, তাদের পৈতৃক বাড়ি যেহেতু দুজনেরই বাড়ি। তো সেই মালামাল একটা রাত্রে রক্ষার দায়িত্ব দেওয়া হয়, দেখাশোনা করার জন্য রিকোয়েস্ট করে হায়দারকে যে তুমি এই বাড়িতে আসো, এই মালামাল দেখো, অনেক টাকার মালামাল, নাহলে অনেক ক্ষতি হয়ে যায়। তো প্রথম দিকে আসলে হায়দার রাজি না হলেও শেষ পর্যায়ে সে রাজি হয়। এরপরে সে আসে এবং ওখান থেকেই কাহিনীটা, কারণ ওই পৈতৃক বাড়িতেই আনসার হচ্ছে ওই মুক্তিযুদ্ধের সময় রুকুকে, যাকে সে ভালোবাসতো, তাকে আটকায় রাখছিল এবং কথিত বিয়েও করছিল এবং তার বাচ্চা, এবং ওই বাসায় সেতেই রুকু সুইসাইড করে। তো যখন ওখানে আসলো তখন সে আসলে ওই বাড়িতে ঢোকার পরে একাকী হয়ে গেল। তো একাকী থাকলে তো মানুষ তার স্মৃতি হাতড়ায়। তো সেটাই এখানে লেখক বলছে এরকম যে আসলে একাকী হওয়ার অর্থই হচ্ছে স্মৃতির কাছে চলে যাওয়া, নিজের মুখোমুখি দাঁড়ানো। একবার মনে হয় জীবন আসলে এরকমই, সব কিছুর সঙ্গে মানিয়ে চলা। এটাই বোধহয় ভেতরকার প্যাটার্ন। যত কিছুই করো ঘুরে ফিরে ওই সামঞ্জস্য আর মানিয়ে চলার ছকে বাধা পড়তেই হবে। শুধু ভুলে যাওয়া পুরনোকে, স্মৃতিকে, বিশ্বাসকে। যাই হোক, তো সেখানে ওই স্মৃতি হাতড়াতে থাকে এবং হাতড়াতে গিয়ে যখন সে ঘরে ঢোকে, ওই জায়গাগুলোতে বারান্দায় হাঁটছে, তখন তার মনে হয় ওই রুকুর কথা মনে হয়, এবং ওই জায়গায় রুকু যে মারা যাওয়ার আগ পর্যন্ত বিচরণ করতো, তখন সেগুলোই সে ভাবছে কিভাবে যে কে জানে রুকুর মনে পড়তো কিনা ক্লাস পালিয়ে রেস্তোরাঁয় বসে সময় কাটানোর দিনগুলোর কথা,
কে জানে রুকুর স্মৃতিতে কবিতার লাইন ছিল কিনা, গানের সুর কাঁপতো কিনা, মনে পড়তো কিনা তার কৈশোরের স্কুলে যাওয়ার দিনগুলোর কথা। কে বলবে রুকুর কি ভাবনা ছিল তখন। এই বোধহয় বসবার ঘর। হায়দার চারিদিকে তাকিয়ে দেখে ডিভান, সোফা সেট, টিভি, রেডিও সব সাজানো। শোকেসে একটা বিড়ালের গলায় কেমন ঘন্টি বাঁধা। ওই বিড়ালটার দিকে তাকিয়ে ছেলেবেলার কোনো প্রিয় পুতুলের কথা কি কখনো মনে এসেছিল? কে জানে। ওই জায়গাগুলোতে ঘুরছে আর চিন্তা করছে রুকুতে এই জায়গাগুলো ঘুরতো এবং তখন হয়তো মারা যাওয়ার আগে এইগুলোই ভাবতো। একটা পর্যায়ে সে স্মৃতি হাতড়ে তার নিজেদের স্মৃতি মনে পড়ে। হায়দারের স্মৃতি এতকাল পরে মথিত হতে থাকে। তার লোভ, বিবেচনা, নিষ্পৃহতা সব একাকার হয়ে যায়। কেবলই শোনে জ্যোৎস্নায় রুকুর অবিকল কণ্ঠস্বর, বলে, বলো তো ওটা কোন তারা। দেখতে পাই রুকুর মাথা ভর্তি চুল ও ক্ষণিক হাসির চকিত মুখ। মুহূর্তের জন্য শুধু, তবু দেখতে পাই। জ্যোৎস্নার শূন্যে দেখা দিয়েই যেন আবার মিলিয়ে যায়। জ্যোৎস্নায় যায় নাকি অন্ধকারে নাকি শূন্যতায় বলা যায় না। তখন নিজের স্মৃতিও মনে পড়ছে। এরকম মনে পড়তে পড়তে একসময় আসলে তার খুব খারাপ লাগে যে সে আসলে লোভের বশবর্তী হয়ে শেষ পর্যন্ত সেই আজহারের ভাই আনসারের সেই বাড়িতে আসলে এবং সেগুলো আসলে সে মেনে নিচ্ছে। তো একটা পর্যায়ে সে নিজেকে আর রক্ষা করতে পারে না, মানে আর মাথা ঠিক থাকে না। তখন সে ওই বারান্দায় গিয়ে দাঁড়ায় এবং যেটা করে সেটা লেখক গল্পের শেষে এইভাবে বলছে যে হায়দার তখন খোলা বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে প্যারাপিটের কাছে। এলএমজির গায়ে হাত বুলাচ্ছে। বড় আপন কঠিন ইস্পাতের এই শীতল অনুভূতি। ভারী অবলীলাক্রমে সে বন্দুকের নল ঊর্ধ্বমুখী করে এবং জ্যোৎস্নাকে লক্ষ্য করে নাকি নিজেকে নাকি পাপকে নিঃশব্দ চরাচরে ছিন্ন ভিন্ন করে একটানা গুলির শব্দ করতে থাকে। এতক্ষণ যে গল্পটি থেকে কিছু বলার চেষ্টা করলাম সেটির নাম নিঃশব্দ আয়ধু, লেখক শওকত আলী। বেশি বেশি বই পড়বেন, ভালো থাকবেন।